আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। প্রথমেই আপনাদের জানাই যে দীর্ঘদিন ধরে একটা প্ল্যান চলছিল পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে। যবে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, তারপর থেকেই বিএনপি এবং জামায়াতের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে। কারণ তারা জানে, বিশেষ করে জামায়াত জানে, যে যদি শেখ হাসিনা দেশে ফিরে আসেন এবং যেভাবেই হোক তিনি তো নির্বাচিত হবেন, তাহলে তাদের রক্ষে নেই। ফলে তাদের এখন কি করতে হবে? তাদের বাঁচতে হলে এমন একটা কিছু করতে হবে যেখানে সাপও মরে, লাঠিও না ভাঙে। ফলে তারা পাকিস্তানের সঙ্গে গোপনে যোগাযোগ করে। পাকিস্তান এমনি সবসময় ভারতের সঙ্গে তো লেগে আছেই, সবসময় যুদ্ধংদেহী ভাব। মানে একবার মার খেয়ে শিক্ষা হয়নি, আধমরা করে ছেড়ে দিয়েছিল। মিলিটারি ইন্টেলিজেন্স থেকে কয়েকদিন আগেই আমি খবরটা পেয়েছিলাম, কিন্তু তখন খবরটা প্রকাশ করার অনুমতি পাইনি। গতকালকে আমি সারাদিন আপনার ওই এতে থাকায়, ফোর্ট উইলিয়ামে থাকায় আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, শুধু এই খবরটি জোগাড় করার জন্য। তো খবর যা পাওয়া গেল MII থেকে, মিলিটারি ইন্টেলিজেন্স অফ ইন্ডিয়া, যে খবরটা পাওয়া গেল, সেই খবরটাকে পুষ্টিকরণ করেছেন, আরো শিওর করেছে আমাদের রাশিয়ার এজেন্সি। এবং রাশিয়া চীনের সঙ্গে কথা হয়েছে। চীন বলেছে আমি এর মধ্যে ঢুকবো না। রয়ে গেল কি? তাহলে রয়ে গেল তার্কি হয়তো পাকিস্তানকে সাহায্য করবে। ইতিমধ্যে পাকিস্তান কিছু অস্ত্রশস্ত্র জোগাড় করেছে। এই যে 3 বিলিয়ন লোন পেল না, এর থেকে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে, সেখান দিয়ে কিছু টাকা নিয়ে তারা প্রচুর অস্ত্রশস্ত্র কিনেছে। এই যে কখনো বলছে হাত কেটে দেবো, কখনো বলছে বিলাবেল ভুট্টো বলছে পরমাণু বোমা মেরে দেবো, এগুলো হচ্ছে যুদ্ধের আগের হুঙ্কার। আগের বারে যুদ্ধে 2024 পাহেলগাঁওয়ের যুদ্ধের আগে এইরকম হুঙ্কার দিয়েছিল। এবারে কাজটা অনেক সহজ হয়ে গিয়েছে, যেহেতু পূর্ব বাংলা পূর্ব পাকিস্তানের সঙ্গে পশ্চিম পাকিস্তানের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপন করে চলেছে। এবং জামায়াত বিএনপির সঙ্গে কথা বলে তারা বলেছে তাদের সমস্ত জায়গা এবং তাদের যে সমস্ত জায়গাগুলো লাগবে তার ব্যবস্থা করে দেবে। পরিবর্তে পাকিস্তান চেয়েছে যে তাদের এখানে স্থায়ী ক্যান্টনমেন্ট গড়তে দেওয়ার অনুমতি দিতে হবে। সবকিছুতে দেওয়া নেওয়ার সম্পর্ক থাকে। পাকিস্তান চেয়েছে বাংলাদেশে বেশ কয়েকটা ক্যান্টনমেন্ট করবে। জামায়াতও রাজি হয়েছে। বিএনপি একটু মানে গড়িমসি করলেও জামায়াতের চাপের কাছে বিএনপি নত হয়েছে এবং এটা করেছে, স্বীকার করে নিয়েছে যে যদি এখানে 2-3টে যদি ক্যান্টনমেন্ট করতে চায়, একটা হচ্ছে সীমান্তবর্তী অঞ্চল এই মালদা মুর্শিদাবাদের দিকে, একটা হচ্ছে 7 সিস্টার, আর একটা হচ্ছে আপনার ওই এর দিকে, কি বলে জায়গাটা আমি ভুলে গেলাম, কিষেনগঞ্জের দিকে। 3টে জায়গায় তারা 3টে ক্যান্টনমেন্ট করতে চায়। তো এখন এটা যখন ভারতবর্ষের কানে এসছে, ভারতবর্ষ তখন বুঝে গেছে যে এই শেখ হাসিনাকে নিয়ে কূটনৈতিকভাবে ভারতবর্ষ যেরকম এগোচ্ছিল,
এখন আর কূটনৈতিকভাবে এগোনো যাবে না, এবং বাংলাদেশের ওপরে যে আঘাতটা ভারত হানতে চায়নি, এখন সেটা অবশ্যম্ভাবী হয়ে গিয়েছে। বাংলাদেশের জামায়াত এবং বিএনপি এরা দুজনে মিলে মানে যত জায়গা জমি দেওয়ার ব্যাপারে এবং সাহায্য করার ব্যাপারে এরা যে কথাবার্তা বলতে এসছে, সেখানে তারা হ্যাঁ করেছে। কিছুদিন আগে আপনাদের মনে আছে জাহিদুর রহমান, তিনি কলকাতায় এসেছিলেন। কলকাতায় এসে তার একটা কি প্রোগ্রাম ছিল, কি একটা ওই জায়গা, প্রোগ্রামটার নাম ভুলে গিয়েছি আমি, তাকে ঢুকতে দেওয়া হয়নি। কারণ তিনি প্রোগ্রামটা অ্যাটেন্ড করে তিনি কিছু লোকের সঙ্গে দেখা করার প্ল্যান করেছিলেন। তার ওই যে ভিজিটটা ছিল, এখানে পাকিস্তানের যে অ্যাসেট আছে সেই অ্যাসেটদের সঙ্গে কথা বলা, সেটা ভারতবর্ষ বুঝতে পারে এবং ভারতবর্ষ তাকে ঢুকতে দেয়নি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, প্রশ্নটা আমিও করেছিলাম, যে পাকিস্তানকে একসঙ্গে বেড়ে একেবারে শেষ করে দেওয়া হলো না কেন? এটা নিয়ে আমারও প্রচুর ভেতরে ভেতরে রাগ ছিল, যে যখন ধরলো তখন ওর একেবারে সাপের মাথা কাটলো না কেন? উত্তরটা হচ্ছে, ভারতবর্ষ এমন একটা দেশ রাখতে চায় যে দেশটার ওপরেতে তার তৈরি অস্ত্র এগুলো পরীক্ষা করতে চায়। পাকিস্তান হলো দ্য বেস্ট, একই শত্রু বলে সারা পৃথিবীতে পরিচিত আছে। তারপরেতে পাকিস্তানের অস্ত্রশস্ত্র যা ব্যবহার করেছে, ভারতবর্ষ একটাও ভারতবর্ষ ঢুকতে দেয়নি, আকাশ তীর সব আটকে দিয়েছে। এখন এবার আবার নতুন কিছু অস্ত্রশস্ত্র আবার তৈরি হয়েছে, যেগুলো এই গত 2 বছরের মধ্যে যেগুলো লাস্ট স্টেজে ছিল সেগুলো শেষ হয়ে এসছে, সেগুলো এখন পরীক্ষার প্রয়োজন হয়ে গেছে। তা পরীক্ষা করতে গেলে একটা প্রচন্ড রকম যুদ্ধ চাই। সেই যুদ্ধে কয়েক বিলিয়ন হয়তো খরচা হবে, কিন্তু ভারতের অস্ত্র বিক্রির মার্কেট অপারেশন সিঁদুর 1 পর যেভাবে বেড়েছে 6% থেকে 56%, এখন তো সবাই তো আপনার ব্রহ্মোস চাইছে, পিনাকা চাইছে। আর একবার যদি ইউএই পিনাকা আর ব্রহ্মোস নিয়ে নেয়, তাহলে দেখবেন সব কিন্তু আপনার ওই ওআইসির দেশগুলো সব কিন্তু ভারতবর্ষের অস্ত্র কিনবে। আর এদের প্রচুর টাকা, আর ভারতবর্ষ প্রচুর বানিয়ে রেখে দিয়েছে, চাইলেই দিয়ে দিতে পারবে। তো অস্ত্রের ভান্ডার যেমন সমৃদ্ধ হচ্ছে, তেমনি অস্ত্র ব্যবসা যেটা আমেরিকা করে থাকে, যে অস্ত্র বিক্রি করো, সেটাও করে যাচ্ছে। এদিকে ইসরায়েল করেছে কি, ইসরায়েল ব্রহ্মোস চেয়েছে, কিন্তু ভারত তো ব্রহ্মোস দিতে পারবে না। S-400 দিতে পারবে না এই কারণে যে S-400 তৈরি হয়েছে রাশিয়া এবং ভারতের যৌথ টেকনোলজিতে। এবং সেখানে একটা জায়গায় বলা আছে, একটা চুক্তিতে একটা জায়গায়, যে কোথাও দিতে গেলে রাশিয়ার অনুমতি চাই। তাহলে S-400 দেওয়া যাবে না। তাহলে S-400 বিকল্প কিছু একটা তৈরি করতে হবে। তখন থেকে ভাবনা চিন্তা শুরু হয়ে যায়, কি করে একটা S-400 একটা বিকল্প তৈরি করা যায়। আর আমরা ইসরায়েলকে বরাবর, আমাদের সঙ্গে ইসরায়েলের বরাবর একটা ভালো রকম সম্পর্ক রয়েছে। আমাদের যেমন ইরান বন্ধু, ইসরায়েলও বন্ধু। ফলে ইসরায়েলকে যদি আমরা সরাসরি অস্ত্র সাপ্লাই করি, তাহলে ইরান বলবে আপনি তো সাপ্লাই করছেন। উল্টো কি করা হয়েছে, এখানে প্ল্যান করা হয়েছে যে ইসরায়েল এখানে টেকনোলজি দেবে
ভারতবর্ষ অস্ত্র তৈরি করবে, একটা জয়েন্ট ভেঞ্চার হবে। যেই জয়েন্ট ভেঞ্চার হয়, সেই জয়েন্ট ভেঞ্চারের একটা অংশ তাহলে ইসরায়েল পাবে। তখন তো ইরান বলতে পারবে না আমার ওই কোম্পানিতে জয়েন্ট ভেঞ্চার আছে, ওখান থেকে আমি আমার অংশের অস্ত্র নিয়েছি, তাহলে পরে কিছু বলতে পারবে না। এখন সেইটা করে এখন নতুন টেকনোলজিতে আবার অস্ত্র তৈরি করার একটা কারখানা হচ্ছে, সেটা হচ্ছে গুরুগ্রামে, আমাদের নয়ডার গুরুগ্রামে। ওটা উত্তরপ্রদেশের মধ্যে পড়ে, কিন্তু এনসিআর এর মধ্যে, দিল্লি এনসিআর এর মধ্যে আছে। বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। এই যে 12টা ওভারহেড লাগানো হলো সাবমেরিন এবং এতে বিভিন্ন যুদ্ধ জাহাজে। এখন ভারতবর্ষের কি আছে? ভারতবর্ষের আকাশ, জলপথ, জলের নিচে এবং মাটির ওপরে চারদিকে সুরক্ষিত। এবং শেষ খবর যেটা আমি পেলাম, পুরো ভারতবর্ষে আকাশ তীর দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। গত সপ্তাহের মধ্যে কাজ শেষ হয়ে গেছে। কারণ পাকিস্তান যে কোনো মুহূর্তে অ্যাটাকটা করবে, এবং সেক্ষেত্রে পূর্ব এবং পশ্চিম দুটো জায়গা থেকেই অ্যাটাকটা হবে আশা করা, মানে মনে করছে ভারতবর্ষ পূর্ব ও পশ্চিম একসঙ্গে অ্যাটাক করবে। কারণ ওরা বরাবরই বলে আসছে আমরা পূর্ব দিক দিয়ে অ্যাটাক করবো, কারণ পূর্ব দিক দিয়ে অ্যাটাক করলে পরে খুব সহজ অ্যাটাক করা। যার জন্য আমি এসএসবির কথা বলেছিলাম না, 4 ব্যাটালিয়ান গেছিল, তার মধ্যে 2 ব্যাটালিয়ান এসএসবি আছে। এসএসবিকে তখন ওই কারণে পাঠানো হয়েছিল, তখন আমি কারণ জানতাম না, শুধু পাঠানো হয়েছে এইটুকু বলেছিলাম। এখন কারণটা জানতে পারলাম, যেটা হচ্ছে এই কারণ, যে কোনো মুহূর্তে হয়তো অ্যাটাক হতে পারে। আর পাকিস্তান আক্রমণ করছে এই কারণে, পাকিস্তানের ভেতরে এত অস্থিরতা, মানুষ পাগল হয়ে গিয়েছে। এখন একটা যুদ্ধের মতো পরিস্থিতি যদি তৈরি হয়, সব মানুষকে তাহলে দেশাত্মবোধের খাতিরে এক করে নেওয়া যাবে এবং নজরটা ঘুরিয়ে দেওয়া যাবে। ঠিক এখানেও বাংলাদেশেও তাই। দ্রব্যমূল্য থেকে আরম্ভ করে বিদ্যুতের জ্বালানি আপনার দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। সাধারণ মানুষের মানে খাওয়ার মানে ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। তাহলে এখানেও একটা যুদ্ধ পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে নজর ঘুরে যাবে। ওখানেও একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে পাবলিকের নজর ঘুরে যাবে। ফলে দুইজনের যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণের একটাই পথ, সেটা হলো যুদ্ধ। ভারতবর্ষের সঙ্গে 2 ফ্রন্ট দিয়ে যুদ্ধ করো। ভারতবর্ষ তৈরি হয়ে আছে, এইবার যখন মার খাবে, ভারত তো চাইনি, কেউ দোষ দিতে পারবে না ভারতবর্ষকে, ভারতবর্ষ কিন্তু চাইনি। এ ব্যাপারে মার্কো রুবিও এসছিলেন কথা বলতে। মার্কো রুবিওকে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল, আমি তখন বলেওছিলাম যে আপনাদের সাহায্য লাগবে না, আমরা আমাদের মতো কাজ করে নেব। এবার তার্কিকে আটকানোর জন্য গ্রিসকে লাগিয়ে দেওয়া হয়েছে, আর্মেনিয়াকে লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে তার্কি সাহায্য না করতে পারে। ধরুন সোমবার দিন যে যুদ্ধ আরম্ভ হয়, তাহলে শনিবার থেকে, মানে গত শনিবার থেকে ধরুন 4 তারিখে একটা যুদ্ধ শুরু হবে, খবর তো সবাই রাখে। তাহলে 2 তারিখ থেকে গ্রিস এবং আর্মেনিয়া দুজনই তার্কিকে অ্যাটাক করবে। তার জন্য প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র সব ভারত দিয়ে রেখে দিয়েছে। আচ্ছা, ওদিকে আজারবাইজানের সঙ্গে বন্ধুত্ব আছে, আজারবাইজান যোগ দিলে আজারবাইজানও মার খাবে। তো সব মিলিয়ে এখন কঠিন পরিস্থিতি। যে কোনো মুহূর্তে, যে কোনো দিন যদি পাকিস্তান পরমাণু ভয় টয় দেখাচ্ছে, পরমাণু মারতে পারে, পরমাণু নেই ওদের কাছে, নেই, খোলটা পড়ে আছে, ওইটাই দেখায়, মিসাইল মারবে। আর এর থেকে প্রচুর নিয়েছে, কি বলে, ড্রোন নিয়েছে তুর্কি থেকে। সেই প্রচুর ড্রোন যেটা নিয়েছে, ওই যে $2-3 বিলিয়ন যেটা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে পেয়েছিল, সেখান থেকে কয়েক হাজার ড্রোন নিয়েছে।
এবার পর 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 300-400 করে ড্রোন মারবে, কতগুলো আটকাবে? গতবারও মেরেছিল, কিন্তু ভারতবর্ষের মাটিতে একটাও পড়েনি। একটা বোধহয় পড়েছিল, কোনো পাঞ্জাবের কোনো ক্ষেতে বোধহয় একটা পড়েছিল। তো এই যে ড্রোন টেকনোলজি, এই ড্রোন টেকনোলজিটা এখন বিশ্বের বৃহত্তম একটা শক্তিধর অস্ত্র হিসেবে দাঁড়িয়ে গেছে। আর আমরা ড্রোনকে মিসাইল দিয়ে মারি না, আমরা 12 টাকা 14 টাকার গুলি আমরা অটোমেটিক্যালি ওই গুলি গিয়ে মেরে দেয়, অত মিসাইল ব্যবহার করি না, যেটা আমেরিকা করে আমেরিকা লস খেয়ে গেছে। কারণ আমেরিকার ওই পদ্ধতি নেই, ভারতবর্ষ যে পদ্ধতিটা বার করেছে। যাই হোক, আপনারা অপেক্ষা করুন, তবে শেখ হাসিনার ফেরা আটকাতে পারবে না। যদি তাড়াহুড়ো করে তাহলে 4-5 দিনের মধ্যে সব সাফাই হয়ে যাবে। আর এই বাংলাদেশের মধ্যে যদি শুরু হয় একবার, বাংলাদেশের মধ্যে যে জেহাদিগুলো আছে খুঁজে 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 কিন্তু মারবে, ভারতবর্ষ ছেড়ে দেবে না, খুঁজে খুঁজে মারবে। আর এখানে ক্যান্টনমেন্ট ঘুরতে দেওয়ার তো কোনো প্রশ্নই নেই পাকিস্তানকে। আমাদের ঘাড়ের গোড়ায় ক্যান্টনমেন্ট করবে তো হতেই পারে না। আসলে পূর্ব পাকিস্তান এই যে চলে গেছে শেখ মুজিবের হাত ধরে, এটা পাকিস্তান এখনো মেনে নিতে পারছে না। তার মেয়ে শেখ হাসিনা তাকেও সহ্য করতে পারে না। সে গদিতে বসে আবার পাকিস্তানের সঙ্গে মানে ঝগড়া করবে বা পাকিস্তানকে সাহায্য করবে না, এটা পাকিস্তান মেনে নিতে পারে না। ফলে পাকিস্তান ধীরে 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 বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। আজকে ক্যান্টনমেন্টের কথা বলছে, কালকে পুরো ফৌজ নিয়ে আসবে, তারপরে দেখবেন বাংলাদেশের সেনাদের ট্রেনিং দিচ্ছে। এমনি ট্রেনিং নিতে গেছিল বাংলাদেশ সেনারা, তারপর দেখবেন বর্ডারে সমস্ত পাকিস্তানি সেনা দাঁড়িয়ে গেছে বাংলাদেশ সেনার পাশাপাশি। সেই সুযোগ ভারতবর্ষ দেবে না। ফলে যখন মার হবে তখন কিন্তু ম্যাক্সিমাম লেভেলে মার হবে, আর সেটা দিনক্ষণ ঠিক করে হবে না, খুব তাড়াতাড়ি হবে। এই খবর গতকাল আমি সারাদিন ধরে কালেক্ট করেছি, কালকের কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য দুঃখিত। কিন্তু আজকে একেবারে সকাল সকাল ভিডিওটি করে আপনাদেরকে হাজির করছি। আপনারা অবশ্যই কমেন্ট করে আমায় জানাবেন যে এই খবর আপনাদের কতটা উপকারে লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। মুক্তিযুদ্ধের জয় হবেই। তাতে কোনো সন্দেহ নাই। এই যে হুমায়ুন আহমেদের যে নাটকের সংলাপ দুই রাজাকার, এটা সারা দেশে ছড়িয়ে পড়েছিল এবং রাজাকারদের জন্য এটা ছিল একটা মানে পারমাণবিক বোমার মতো অস্ত্র। তারা দিশেহারা হয়ে গেছিল, আমরা দেখেছিলাম সারা দেশে এটা ছড়িয়ে গেছিল। মানে একটা টিয়া পাখির মুখ দিয়ে রাজাকার আলবদরদের ইতিহাস আবার নতুন করে তুলে এনেছিলেন প্রয়াত লেখক হুমায়ুন আহমেদ। আজকে আমরা দেখলাম এটার আরেক রকম ভাবে পুনরাবৃত্তি ঘটিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী আফরোজা শাওন, শাওন। তিনি এমন কিছু বলেছেন, তিনি যে খুব কঠিন শব্দ বলেছেন তা না, তিনি যে সেখানে ইতিহাস লিখেছেন তা না। যে দুই রাজাকারের মতো শাওনের পোস্টটাও বাংলাদেশে এখন জুলাই সন্ত্রাসী রাজাকার আলবদর আল শামস এবং সেই সাথে যারা চিঙ্কুবাম, তাদের হৃদয় ভেঙে চুরমার করে দিয়েছে। আমরা এত লেখলাম, এত বললাম, অন্যরা এত ইতিহাস বই লেখলো, এত কলাম লেখলো, কোনো কিছু এত আক্রান্ত হয় নাই। কিন্তু শাওনের এই একটা পোস্টে বাংলাদেশের জুলাই সন্ত্রাসী সহ, আসলে তো এই জুলাই সন্ত্রাসীরা হচ্ছে রাজাকার আলবদরেরই উত্তরসূরি, তাই সকলে একবারে চেঁচিয়ে মেচিয়ে উঠেছে। সেই সাথে অদ্ভুত ব্যাপার হলো সত্য যে সেই সাথে সিংকুবামদেরও হৃদয় জ্বলে গেছে, কোন অভিনেতার হৃদয় জ্বলে গেছে, কোন লেখকের হৃদয় জ্বলে গেছে, কোন কলামিস্টের হৃদয় জ্বলে গেছে, কোন বুদ্ধিজীবীর হৃদয় জ্বলে গেছে, তারপর কোন মৌলবী সাহেবের হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে। মানে আমরা দেখতেছি আর হাসতেছি। ছোট্ট একটা তার একটা এক শাওনের একটা তৃতীয় শ্রেণীর পোস্টেই যদি রাজাকার আলবদরদের
আল শামসদের, এই জুলাই সন্ত্রাসীদের হৃদয় ভেঙে যায়, তাহলে যখন শাওন আরো কিছু পোস্ট দিবে তখন কি হবে? আমি শাওনকে অনুরোধ জানাবো, আপনি আরো লিখুন, আরো পোস্ট দিন, এইভাবে তাদের জ্বালাতে থাকুন, তারা আপনার পোস্ট দেখুক আর চলুক। আপনার এই তৃতীয় শ্রেণীর লেখাতে যদি এদের চলে, আপনি তৃতীয় শ্রেণীর লেখাই লিখুন, আমাদের প্রথম শ্রেণীর লেখার দরকার নাই। যে লেখা রাজাকারদের হৃদয় জ্বালিয়ে দিবে, যেমন আপনার প্রয়াত স্বামী হুমায়ুন আহমেদ, তার একটা বাক্য 2 রাজাকার টিয়া পাখির মুখ দিয়ে বের করেছিল, তারা বাংলাদেশ ছড়িয়ে গেছিল এবং রাজাকারদের হৃদয় ভেঙে দিয়েছিল। আজকে আপনার একটা এই পোস্ট, আপনি এই ধরনের লেখাই লিখুন, কারণ যেই রকম কুকুর সেই রকম মুগুর দিতে হয়, ভদ্রভাবে সবকে। অনেকেই তার সমালোচনা করেছে, দেখলাম, আরে বাপরে বাপ, তিনি এটা কি লিখলেন? আরে ভাই, ওই যে তালিবর্ষ ও অন্তস্তকার আদি, তার চেয়ে কি বেশি বলেছে? এটা নিয়ে কোনো বক্তব্য নেই, কিন্তু এটা নিয়ে ওইটা নিয়ে বক্তব্য নাই। শাওন একটু সিটিআই বলেছে যে 24শে জুলাই সিটিআই, এতেই আপনাদের ছিঁড়া ভিড়া গেছে, ছিঁড়া ভিড়া যাইতেছে, কি যেন হাতি ছিঁড়ে ভিড়ে যাইতেছে আপনাদের। হ্যাঁ, ঠিক বলেছেন যে ওই জুলাই সিটিআই লেখার কারণে শাওনের লেখা আসলেই আগুন। আমি চাই এরকম নেই, আমাদের তো দামি লেখার দরকার নেই, অত দামি কথা বলার দরকার নাই, যেটা করলে চলে আপনারা তাই করবেন, যেটা শাওন করেছে। আপনারা দেখেছেন যে বাংলাদেশে যে ভাষায় এখন যে ভাষা চলতেছে সে ভাষাতেই কথাবার্তা। এত শাওন তো তাও ইশারা ইঙ্গিতে বলেছে, সে তো শব্দ ইউজ করে নাই, তাতেই চলে যাইতেছে বিএনপি, তাতেই চলে যাইতেছে জামাত, তাতেই শাওনের ওই সিটিআই, জুলাই সিটিআই লেখাতে বিএনপি চলে গেছে, জুলাই সিটিআই লেখাতে দেখি অভিনেতারা চলে গেছে, জুলাই সিটিআই লেখাতে দেখি চিঙ্কু পাম নেতা নেত্রীরাও চলে গেছে। জুলাই সিটিআই লেখাতে কি লিখবে? তাহলে আমরা কি লিখবো? জুলাই সিটিআই না, তাহলে তো খুশি হবেন। যেমন দেখেন, এত বিশ্রী ভাষার যে অবতারণা করলো, সে হয়ে গেছে জামাতের জাতির পিতা। যে বিশ্রী ভাষায় এমনকি মৌলবীরাও আজকাল ওই ভাষাতে কথা বলতেছে। আমরা দেখলাম কিছু তরুণীও এই ভাষাতে কথা বলেছে, ওর দাদার বয়সী বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসার সামনে, এবং এগুলো তারা অহরহ বলতেছে। নারীরা যখন ওই ধরনের কথা বলে, নারীর প্রাইভেট পার্টস ছিঁড়ে মিড়ে ফেলবে, তখন তাদের ওটা বিশ্রী ভাষা মনে হয় না। যেই না জুলাই সিটিআই লেখছে, সবার পিত্তি চলে গেছে। যেই না জামাতিদের সিটিআই লেখলে, তাহলে কি হবে? রাজাকারদের সিটিআই লেখলে কি হবে? এই শ্রেণী জ্বলবে। আমি চাই শাওনেরা আরো লেখুক। তো দেখ, শাওন না এরকম শত শত শাওনেরা যখন লেখা শুরু করবে তখন কি হবে? তবে তিনি ভীমরোলের চাকে ঢিলটা ঠিকভাবে দিয়েছেন, ইশারা এমন জায়গায় খোঁচা দিয়েছে, এমন লেগে গেছে, খুব ভালো হয়েছে। এতেই এমন তোমরা স্বাধীনতা বিরোধীরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের মারতেছো, হত্যা করতেছো, বেইজ্জতি করতেছো, তোমরা এরকম ব্যবহার করতেছো। আর শুধু বলেছে জুলাই সিটিআই, তাতেই তোমাদের বেগুন যেরকম আপনার তেলে পড়লে যেরকম হয়, গরম তেলে, ওই রকম তারা জ্বলে গেছে। এইরকম জ্বলতেই হবে, জ্বলতে থাকবে। এই জুলাই সিটিআইরা জ্বলুক, দেখি। শাওন একটা ভালো কাজ করেছে, সে যেরকম আম্মার একটা পুরস্কার ঘোষণা করেছে, যেমন আগে ফতোয়া দিত হুজুররা, হ্যাঁ, আম্মার একটা পুরস্কার ঘোষণা করেছে, এই মানলে এত টাকা, এই মানলে এত টাকা। এটা তো ফৌজদারি অপরাধ। এখন আইন বাংলাদেশে কোথায়? আমরা যদি কেউ এখন ফতোয়া দেই, এই আম্মারের মতো যদি আমরা বলি টাকলা ফুয়াদ, ঠিক ও যে ভাষায় কথা বলেছে, আমরা যদি টাকলা ফুয়াদের জন্য কথা বলি, আমরা যদি ওই যে অরিজিনাল কেসকি বান্দির পোলা শাহরিয়ার জামাতি ব্যারিস্টার, ওকে যদি ও যা বলছে আমরা তাই বলি, তখন তো বলবে গণতন্ত্র ক্ষত্রে মেয়ে। এই যে দেখো শেখ হাসিনার দোসরেরা কি ভাষায় কথা বলে, তখন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু এখন আপনি ঠিকই বলেছেন প্রিয় দর্শক, যে তারা করলে কৃষ্ণলীলা, আমরা করলে ঢং। আমরা সামান্যতম বলতে পারবো না, তারা যা করে তা বলে। আমরা যদি তারা 100 ভাগের 1 ভাগ বলি, 10 ভাগের 1 ভাগ বলি, তাতেই সমস্যা হয়ে যাইতেছে। শাওনের ধাক্কাতেই, এই যে আমাদের জামালপুরা, শাওনের এক ধাক্কাতেই জুলাই সন্ত্রাসীদের গম্বুজ, জুলাই সন্ত্রাসীদের মিনার, জুলাই সন্ত্রাসীদের কুতুব মিনার ভাঙ্গা চুরমার হয়ে যাইতেছে। এই সব হওয়ার দরকার, আরো ঘটবে।
জি, তবে আম্মার যা বলেছে, আমরা যখন এই ফতোয়া দিব তখন সেটা হয়ে যাবে আইন বিরুদ্ধে, সেটা তখন বেআইনি হবে, অসভ্যতা হবে। তবে আমি আশ্চর্য হয়ে গেছি যে চিঙ্কুবামদেরও সমস্যা হচ্ছে শাওনের পোস্টে, বেজায় আপত্তি, কিন্তু ওই হাদি মাদি তালিবর্ষ অন্তস্থ একারা বললো তাতে সমস্যা নেই, ওগুলো বললে সমস্যা নেই। কিন্তু শাওন শুধু বলেছে জুলাই সিডিআই, এতেই পিত্তি জ্বলে গেছে, জ্বলুক, জ্বলতে থাকুক, রাজাকার, আলবদর, জুলাই সন্ত্রাসী, চিঙ্কুবাম, মিঙ্কুবাম, বিএনপি জামাত, জ্বলুক, জ্বলতে থাকুক, আরো তো চলবে, সামনে আরো কত কিছু ঘটবে। জি, ধন্যবাদ। আপনার কি মনে হয় এটা নিয়ে বা এই যে শাওন যে আক্রমণের শিকার, এটা নিয়ে তার পক্ষে যারা প্রতিক্রিয়া দেখাচ্ছেন, এটা কি যথাযথ প্রতিক্রিয়া, না কোনোভাবে একটা পক্ষ নেয়া? আরো কি প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল এটা নিয়ে? আমার মনে হয় যা ঘটার তা ঘটে গেছে। ধনুক থেকে যদি তীরটা চলে যায়, এটা আর ফেরানো যায় না। শাওন যা করার তা করে ফেলেছে, এখন কে তার পক্ষে থাকলো কে তার বিপক্ষে থাকলো যায় আসে না। এই যে আরেক ফাত্রা লিখেছে যে কওমি উপাধি পেয়েছে কে, ভাই এতই যদি কওমি পাইছে তাহলে তো জামাতি হুজুরেরা আপনার বাদ দিয়ে শেখ হাসিনার তো আদর করার কথা, তা তো করে না ভাই। ফাত্রামির একটা সীমা আছে, সিংহবাম আমরা কিন্তু জানি আপনি যে সিংহবাম, খুব কষ্ট হইতেছে, আপনি খুব কষ্ট হইতেছে না? কওমি উপাধি পেয়েছে কোন নেতৃত্বে, সেই কওমি নেতৃত্বকে কারা উচ্ছেদ করেছে, কারা উচ্ছেদ করলো? এই যে আরেকজন জামাতি চলে এসেছে, ভাবির বলা শাওন তোমার দিছে না, চিন্তা করে না ভাবির বলা, তোমার যে মামু আছে না ওয়াকার যাক, তোমার মায়েদের হাতি মাদি যে পাবলিক ছিঁড়ে ফেলবে দেখতে পারবা ভাবির বলা, কি যেন নামের, মহিরুল কি গহিরুল নাকি কি সজারুল, বুঝছো ভাবির বলা, তোমার মায়ের হাতি মাদি কিন্তু ছাত্রলীগ ছিঁড়ে ফেলবে, বুঝতে পারছো? নিশ্চিত থাকো, আমার মাসে পাশায় জনগণ লাথি দিবে কেন? কারণ আমি তো জনগণের পক্ষে কথা, লাথি কারে দেয় ওটা দেখতে পারবো কয়েকদিন পরে। জি, একজন লিখেছেন, হ্যাঁ ভাবির বলা গালি দিতে থাকো, বুঝছো ভাবির বলার সমস্যা নাই, এই তো আমাকে গালি দেওয়ার সব ছাত্রলীগ যুবলীগ তোমাদের দিয়ে দিবে সময় মতো, তোমার মায়ের হাতি মাদি কি যেন ছিঁড়ে ফিরে জবাব দিয়ে দিব, সমস্যা নাই, তখন আমার কাছে এসো, আমি ফিরাবো নি, কারণ আমি ছাড়া তোমার কেউ রক্ষা করতে পারবো না, বুঝছো ভাবির পোলা? এই যে ভাবির পোলাদের মায়েদের শাশুড়িদের হাতি মাদি যে ছিঁড়ে ফেলবে, ওটা একমাত্র রক্ষা করতে পারবো আমি, কারণ আমি শেখ ফরিদ ছাড়া যদি কোনো ছাত্রলীগ যুবলীগরে বলি কারো কথা মানবে না, পৃথিবীর কারো কথা, আমার কথা মানলে মানতে পারে, ডর হয় না ভাবির পোলা? অপেক্ষা করো, 16 ডিসেম্বর আইতেছে না, বুঝতে পারবা ভাবির পোলা শেখ ফরিদের গালি দেওয়ার জ্বালা, বুঝতে পারবা। সাইদির তোমার এই গালির প্রতিশোধ আমরা জনগণ কিভাবে নিবে জানো? শেখ ফরিদকে গালি দেওয়ার প্রতিশোধ কিভাবে নিবে জানো? সাইদির কবরে কুত্তা দেয় পেশাব করায়। শেখ ফরিদকে যে তুমি এই যে জামালপুরের জিন্দাবির শেখ ফরিদকে যে গালি দিতেছ, এটার প্রতিশোধ জনগণ নেবে নিজামীর কবরে কুত্তা দিয়ে পেশাব করিয়ে। এই প্রতিশোধ নেবে গোলাম আজমের কবরে কুত্তা দিয়ে পেশাব করে, জনগণের প্রতিশোধ নেবে, অপেক্ষা করো ভাবির পোলারা। জুলাই মোলাই যারা আছো না, তোমাদের মা আবার শাশুড়িদের হাতি মাতি যেন পাবলিক ছিঁড়ে না ফেলে, একটু থাইকো আবার। আমি তো আর কিছু করবো না, আমি মানবিক মানুষ, আমি কোনো হত্যা তারপর ধর্ষণ হাতি মাতি ছিঁড়ে ফিরে এগুলোর মধ্যে আমি নাই, কারণ আমি মানবিক মানুষ। তখন যদি তোমার মায়ের হাতি মাদি শাশুড়ি হাতি মাদি যখন ছিঁড়ে ফেলবে, আমি তখন প্রতিবাদ করবো, আর কেউ থাকবে না পৃথিবীর, আমাকে এই প্রতিবাদ করতে হবে। তাই ভাবির বলার একটু গালি ঢালি হিসাব করে দিও, গালাগালি করার আগে। আমরা এর আগে ওই যে কলেমার পতাকা নিয়ে আলাপ করছিলাম, এখন গভর্নমেন্ট থেকে একটা ইনি কথা পাওয়া যাচ্ছে যে কারা এগুলা করছে এখনো চিহ্নিত করা যাচ্ছে না, অথচ তারা ছাত্রলীগ মিটিং এ বসলো কোথায় সেটা চিহ্নিত করে ফেলে, তারা এখন এটাকে চিহ্নিত করতে পারে। এই ব্যাপারে আমাদের জামালপুরে আর একটা সুন্দর কথা আছে, সেটা যে পেটের পোলারে থাবড়া দিতে হাতে ব্যথা করে, সতীনের পোলা হইলে না বুঝাইতো মায়ের কারে, ওটা পেটের পোলাই করছে তো তাই খুঁজে পাইতেছে না। সতীনের পোলাই যদি বিএনপির সতীনের পোলাই যদি এটা করতো তাহলে এটা খুঁজে পাইতো, করছে তো নিজের পেটের পোলা, এই জন্য খুঁজে পাইতেছেন। সারা পৃথিবী দেখতেছে, আমরা দেখতেছি, আপনি দেখতেছেন, সারা দেশের জনগণ দেখতেছে, সারা দুনিয়াতে নিউজ হয়েছে, শুধু বিএনপি সরকার এটা দেখতে পারতেছেন। এখন না দেখলে আর কি করে, দেখতে পারবে। ক্ষমতাটা শুধু ভাবির পোলা, ক্ষমতাটা শুধু পরিবর্তন হোক, এই পতাকার জন্য কত বেটা জেলে যায়, কত ফখরুলেরা কোথায় যায়, সেটা সময় হলে বোঝা যাবে। জি, আবার কেউ এক কদম আগে গিয়ে বলছে যেটা ভারতের দালালেরা করেছে,
ভারতের দালালাই করেছে, তাদের ধরে না কেন? কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস, ইসকনের যে নেতা চিন্ময় কৃষ্ণ দাস, হিন্দুদের নেতা, সে পতাকা না উড়াইতে কিন্তু সরকার দেখে ফেলাইছে, এই জন্য 2 বছর যাবত তারা হাজতে রেখে দিয়েছে। আর এখানে প্রকাশ্য মোটরসাইকেল দিয়ে ঘোষণা দিয়ে প্রকাশ্য পোস্ট দিয়ে কেউ কেউ বলতেছে তারা উড়িয়েছে, বাপের নাম অমুক, জায়গার নাম অমুক, তারপরে সরকার চোখে দেখে না। এটাই হলো যে বললাম, পেটের পোলায় যদি আকাম করে, পেটের পোলায় যদি মুরগি চুরি করে, পেটের পোলায় যদি কামের বেড়ির গায়ে হাত দেয়, পেটের পোলা যদি ছাগল মানে পাড়া চুরি করে, পেটের পোলা যদি গাঁজা খায়, হিরোইন খায়, এটা তো দেখো চোখে পড়বে না। সতীনের পোলা এগুলো করলে তাহলে চোখে পড়তো, এটা বুঝবে। এই বিএনপি কে এই পতাকা, এই কালেমার পতাকার ফাত্রামি বিএনপি কে খেয়ে দিবে। বিএনপি কিছুদিন পরে বুঝবে, এখন বুঝবে না। মৌলবাদী শক্তি কখনোই কোনো গণতান্ত্রিক সরকার শক্তির বন্ধু নয়। বিএনপি যদি নিজেরাই মৌলবাদী হয় তাহলে আলাদা কথা, বিএনপি যদি জঙ্গি সংগঠন হয় তাহলে আলাদা কথা, তাহলে তার পক্ষে শক্তি। কিন্তু কোনোদিন যদি গণতন্ত্রের দল দাবি করে তাহলে তার কোনোদিন এই মোল্লা মিলিটারি কোনোদিনই গণতন্ত্রের পক্ষে থাকতে পারে না। এটা কয়েকদিন পরে বিএনপিও বুঝবে। আমরা আওয়ামী লীগদেরও বুঝিয়েছি, তারা বুঝে নাই, তারা চরম মূল্য দিয়ে সেটা এখন বুঝতে পারতেছে। বিএনপিও একদিন বুঝবো, সময় পেলে। এখন কি বুঝতে পারতেছে চরম মূল্য দিয়েও? আমার মনে হয় আওয়ামী লীগ এখন বুঝতে পারতেছে। এরপরও যদি বুঝতে না পারে আর কবে বুঝবে আমাকে বলেন? বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলেছে, বীর শ্রেষ্ঠদের ভাস্কর্য ভেঙে ফেলেছে, বাংলাদেশের আতুর ঘর, বাংলাদেশের পোস্ট কোড 32 নম্বর ধানমন্ডি ভেঙে ফেলেছে, বঙ্গবন্ধুর ভাস্কর্যে পেশাব করেছে, বঙ্গবন্ধুর ভাস্কর্যে যত রকম অপমান করার দরকার তারা করেছে। শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনাকে, প্রধানমন্ত্রীকে দেশ থেকে বিতাড়িত করেছে। লক্ষ 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 কর্মী নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, শত হাজার কর্মী মারা গেছে, শত হাজার আওয়ামী লীগের কর্মী, ছাত্রলীগের কর্মী, যুবলীগের কর্মীর পরিবারের নারীদের সম্ভ্রমহানি ঘটেছে। তারপরেও যদি তাদের বোধোদয় না হয় তাহলে তো আর কোনোদিনই হবে না, আর কোনোদিনই হবে। এরপরেও যদি বোধোদয় না হয় আর কবে হবে? আমাকে অনেকে এই কথা বলে, অন্তত ফোনে প্রতিদিন 5 জনে বলে, কমপক্ষে 5 জন, মানে অনেক ফোন তো ধরতে পারি না। এই প্রশ্নটাই সবাই আমাকে করে, আপনি যে আওয়ামী লীগের কি বোধোদয় হয়েছে কিনা? আওয়ামী লীগের বোধোদয় নেতাদের হয়েছে কিনা জানি না, কিন্তু কর্মীদের হয়েছে, এটা আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি। কারণ আমার সাথে আওয়ামী লীগের কর্মীরা আপনি জানেন, বা যারা আপনার মতো আমার কাছের, আপনারা জানেন যে আমি বাংলাদেশের স্ট্রিট পিপলের সাথে যেমন কথা বলি, আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের, কৃষক লীগ, শ্রমিক লীগ, তাঁতি লীগ, আওয়ামী যুব মহিলা লীগ, আওয়ামী মহিলা লীগ, এরকম যত স্বেচ্ছাসেবক লীগের যত অঙ্গ সংগঠন আছে, তাদের সাথে আমার একেবারে তৃণমূলের সাথে কথা হয়। তারা আমাকে যা বলেছে আমি সেই হিসেবে আপনাকে গ্যারান্টি দিতে পারি। নেতার কথা জানি না, কারণ নেতাদের সাথে, নেতারা তো যাহা বলে আর যাহা করে, তাদের মুখ আর কথার সাথে তো অন্তরে মিল নাই। কিন্তু কর্মীদের মুখ আর কথা, তাদের ভাষার সাথে অন্তরে মিল আছে। তারা আমাকে বলেছে যে আর রক্ষা নাই, এই জামাতি হেফাজতি এরা যদি দরবেশের বেশে আসে আর ছাড়া হবে না। কে যেন বলছে না, আওয়ামী লীগ যদি বেহেশতেও যায় তাকে ছাড়বে না, কে যেন বলেছে ওইরকম। আওয়ামী লীগের তৃণমূল, ছাত্রলীগের তৃণমূল, যুবলীগের তৃণমূল, স্বেচ্ছাসেবক লীগের তৃণমূল, তারাও আমাকে বলেছে যে আর এরা দরবেশের বেশি আসলে এদের আর ছাড়া হবে না, আর ছাড়বো না। এবং আমার মনে হয় না যে কোনো নেতার কথা, যে ছাত্রলীগের নেতার মাকে মেরে ফেলেছে, যে যুবলীগের নেতার কর্মীর বাপকে মেরে ফেলেছে, যে আওয়ামী লীগের নেতার কর্মীর সন্তানকে ধর্ষণ করেছে, যে কৃষক লীগের নেতার ভাগ্নিকে ধর্ষণ করেছে, আপনি তাকে কি দিয়ে থামাবেন? কিভাবে থামাবেন? এখন কিন্তু বঙ্গবন্ধু নাই। 1971-এর পরে বঙ্গবন্ধু এসে ক্ষমা করে দিয়েছিলেন। বঙ্গবন্ধুর মতো বিশাল হৃদয়ের অধিকারী বাংলাদেশের আর কেউ নাই। সুতরাং ক্ষমাও কেউ আর করবে না, যথারীতি প্রতিশোধ নেওয়া হবে এবং তারা নিবে, কারণ এটা তাদের প্রাপ্য। আপনি যার মাকে কেউ যার মাকে ধর্ষণ করেছে, কেউ যার বোনকে ধর্ষণ করেছে, কন্যাকে ধর্ষণ করেছে, ভাগ্নিকে ধর্ষণ করেছে, বাবাকে, মাকে, ভাইকে, সন্তানকে মেরে ফেলেছে, 10 বছরের বাচ্চাকে পেটাইছে আওয়ামী লীগ করার দায়ে, ওই লোকটাকে আপনি কি দিয়ে বোঝাবেন? একটা আওয়ামী লীগের নেতাকে যদি আপনি পেটান, সে ক্ষমা করে দিতে পারে। সে বলে দিল, শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা বললো, আওয়ামী লীগের সিনিয়র নেতারা বললো, কেন্দ্রীয় নেতা বললো যে মাফ করে দেন, আমরা দেশ করার কাজে মন দেই। কিন্তু যে আওয়ামী লীগ নেতা 10 বছরের ছেলেটাকে পিটিয়েছে, যার 10 বছরের মেয়েটাকে পিটিয়েছে, তাকে আপনি বলতে পারবেন? ধরেন আপনি আওয়ামী লীগের নেতা, আপনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, আমি আওয়ামী লীগের একজন ইউনিয়নের নেতা বা কর্মী, আমার সন্তানকে পিটিয়েছে, আমি যখন বলবো অমুক আমার সন্তানকে পিটিয়েছে আওয়ামী লীগের কর্মী হওয়ার জন্য বা আওয়ামী লীগের ইউনিয়নের নেতা হওয়ার জন্য, আপনি তখন কি বলবেন? আমাকে কি বলে থামাবেন?
আমাকে পিটিয়েছে বললে আপনি বলবেন যে না ক্ষমা করে দাও, কিন্তু আমার সন্তানকে পিটিয়েছে 10 বছরের 8 বছরের, যার মাকে মেরে ফেলেছে, পারবেন আপনি বলতে যে এই শেখ ফরিদ তুমি থামো, এই সলিমুদ্দিন তুমি থামো, এই কলিমুদ্দিন থামো, এই আব্দুল্লাহ তুমি থামো, এই আফজাল তুমি থামো, তাই না? এগুলো বলতে পারে। এই সাইফুল ইসলাম তুমি থামো, এই আব্দুল বারি তুমি, এগুলি বলা যাবে? যাবে না। সুতরাং এই স্বাধীনতা বিরোধীরা এবার যে কাজগুলো করেছে, এই মুক্তিযুদ্ধ বিরোধীরা আর জুলাই সন্ত্রাসীরা, এর কঠোর বিচার হবে। সেই সাথে তাদের যে মামা আছে না, তাদের যে মামা, তাদের যে তার মায়ের যে খালাতো ভাই, এই মিলিটারি নেতা, এই যে কি যেন নাম, মোল্লা ওয়াকার, মিলিটারি মোল্লা ওয়াকারের বিচারও বাংলার জমিনে হবে। পৃথিবীর যেখানেই থাকুক, এই বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার জন্য, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য মবের পৃষ্ঠপোষক হিসেবে এই মিলিটারি মোল্লা ওয়াকারের বিচার কিন্তু হবে। পৃথিবীর কেউ ঠেকায় রাখতে পারবে না। সে দুনিয়ার যেখানেই থাক, তার বিচার এই বাংলার জমিনে এনেই তাকে নিয়ে করানো হবে, তাকে আনা হবে। নিশ্চিত থাকেন, বাংলাদেশের জনগণ ছেড়ে দিবে না। ছাত্রলীগের তোমরা চিনো না বাবা, ছাত্রলীগের তোমরাও চিনো না। তোমার মামা ওয়াকার শুধু বেড়াকে ফিরে যাক, তারপরে কার সেটাকে ভাঙে, সেটা মানে আবার অন্য কিছু মনে করেন না, সেটা মনে হলো আমার জামালপুর জেলা হলো প্যাট, কার সেটা কোথায় যায় দেখতে পারবেন। এই সমস্ত ভাবির পোলাদে চেঁচামেচি করতেছে, এদের যে আব্বা ওই যে শফিকুর, এদের যে আব্বা কি গোলাম ইবনে পাওয়ার, তাহের ফাহের, এদের অস্তিত্ব কোথায় চলে যাবে? এদের যে দাদা হুজুর গোলাম আজম, এদের দাদা হুজুর নিজামী সাইদের কবর কোথায় যাবে? সেই চিন্তা করে সারতে পারবে না মানুষ। আর এই ভাবির পোলারা সময় পাবে? ভাবির পোলারা শুধু দৌড়াবে না তো, ভাবির পোলার শাশুড়িরা সব পালায় যাবে এই বাংলাদেশ থেকে, কেউ ঠেকাইতে পারবে না। আমি ছাড়া, আমি যদি একটু হাতে পায়ে ধরি ছাত্রলীগ যুবলীগ, মানার সম্ভাবনা 5% করে না। ঠিক আছে, আমার ভাবির পোলাদের চিকরি করতে দেন, এরা যত চিৎকার করবে ততই তো আজাবটা, এরা যত চিৎকার করতেছে, এদের উপরে আওয়ামী আজাব, ছাত্রলীগের আজাব, যুবলীগের আজাব ঠিক মতো করবে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির আজাব এদের উপর ঠিক মতো করবে। এরা যে গজব নিয়ে আসছে 24 জুলাইয়ের পরে, এই গজবের পরিণতি তো তাদের ভুক্তভোগী হতে হবে। আপনি শিখিয়ে দিয়ে গেছেন, আগামীতে আওয়ামী লীগ, বিএনপি যে রাজনীতি এইভাবে আর থাকবে না। বিএনপি দেখেন না, সবচেয়ে বেশি ভুক্তভোগী হবে বিএনপি। এই আমার ভাবির বলে দেখবেন আবার তখন বলবে আমি তো ছাত্রলীগই ছিলাম। আমরা এগুলো চিনি, এদের ধরতে পারবেন না কেন? সাইদিয়া এরা গোসই মাছের মতো ছাত্রলীগে যোগ দিবে, যুবলীগে যোগ দিবে, কিন্তু আমরা এবার চিনে রেখেছি। সব ভিডিও তো আর তারা ডিলিট করতে পারবে না। কেউ সংগ্রহ রেখেছে, আমিও কিছু রেখেছি, আপনার কাছেও আছে, অনেকেই শত শত মানুষ সংগ্রহ রাখতেছে। এবার ভাবির পোলারা এত সহজে আর ছাত্রলীগের লুঙ্গি নিচে, জাঙ্গের নিচে, হেলমেটের নিচে আসতে পারবে না। ওই দিন বাগে খাইছে। তবে একটা বিপদ হবে, তাহলে যে এই জামাত, শিবির, বিএনপি, চমরানাইপির ভাবির পোলারা যে অত্যাচার অবিচার করেছে, আওয়ামী লীগ যদি আর 4 ভাগের 1 ভাগও করে, সারা পৃথিবী থেকে প্রতিবাদ হবে। এখন কোনো প্রতিবাদ হচ্ছে না, কারণ এরা 71-এর পরাজিত শক্তি, তো তারা খুব ব্যথা পেয়েছে। চায়নার বুকে বড় ব্যথা, আমেরিকার বুকে বড় ব্যথা, মুসলিম দেশগুলোর বুকে বড় ব্যথা। তারা পাকিস্তান ভেঙে ফেলেছিল, এই ব্যথা। তারা পরাজিত তো শুধু পাকিস্তানিরা হয় নাই, পরাজিত হয়েছিল বাংলাদেশের মৌলবীরা, যেমন পরাজিত হয়েছিল, বাংলাদেশের রাজাকার আলবদর যেমন পরাজিত হয়েছিল, জামাত পরাজিত হয়েছিল, নিজাম ইসলাম পরাজিত হয়েছিল, মুসলিম লীগ পরাজিত হয়েছিল, তেমনি পরাজিত হয়েছিল পাকিস্তান, তেমনি পরাজিত হয়েছিল মুসলিম বিশ্বের 55টি রাষ্ট্র। এই পরাজয়ের প্রতিশোধ তারা নেওয়ার জন্য এটা করেছে। আগামীতে দেখা যাক কি হয়। তোমার বাপের নামটা লেখো, বাবির পোলা। আমার তো 12 পিস করবা তুমি। তোমার বাপের নাম দেখো, তোমার বাপ কালকে হার্ট ফিল করবে তুমি যে আমার এই হুমকি দিচ্ছ। আমি যে কে ওটা তোমার বাপেরা জানে, আমি যে কে তোমার দাদারা জানে। বাবা, যখন আমি ধরা সাপ ছিলাম না, তখনই আমার সাথে কেউ পারে নাই বাবা। ধরা সাপ ছিলাম, ধরা সাপ। আর আমি আগে মোটামুটি 2 বছর যাবো দেখো না, আমি অজগর সাপ বাবা। পারবে না বাবা, তোমার মায়ের ভাতারও পারবে না। আমার তোমার মায়ের যায় বইলো যে তুমি আমার হুমকি দিছ, তোমার বাপের যায় বইলো তুমি আমার হুমকি দিছ। তোমার সে বড় বড় খেরু যখন আমি ধরা সাপ ছিলাম, আমার সামনে এসে কাজ হয় না, গান পয়েন্টে লাগায় কাজ হয় নাই, এইভাবে ঠেকায় কাজ করতে পারে না। আর তুমি কোথাকার কোন ভাবির পোলা, ওস্তাদ সাহেবের বলা মোরদ যদি থাকে, আমার যে হুমকি দিলা তুমি 12 টুকরা করবা দেশে আসলে, আমি যে দেশে নাই তুমি কেমনে বুঝলা? নাম্বার 1, তোমার আব্বা ছাত্র দলের সভাপতিকে জিজ্ঞেস করো আমি কে। বর্তমান সভাপতি না, পুরানা সভাপতি। তোমার আরেক খালু আছে না বিএনপির বড় বড় নেতা, তাদের জিজ্ঞাসা আমি কে। জামাতের যারা নেতা আছে তাদের জিজ্ঞাসা আমি কে। মানে আগের কথাই জিজ্ঞাসা, 2024-এর আগেই কে আমি সেটা জেনে নিও। 2024-এর পরে এখন সবাই জানে, তোমার পরিচয় দিতে হবে না।
বুঝতে পারছো বাবা? তুমি যে আমার হুমকি দিলে আমার 12 টুকরা করবা, তুমি তোমার বাপের আজকে যাই বললো যে আমার এই হুমকি দিছ, তোমার বাবা আমারে ফোন করে বলবে মা সাবে তোমার মায়ে আমার কাছে হাঙ্গা বসতে যাবে লেগে লেগে আমার এই কথা। তোমার মায়ে তুমি যে আমার হুমকি দিছ, তুমি কত বড় মর্দ, খালি নামটা এখানে লেখো। তারপরে দেখো তোমার মা আমারে বলবো যে ভাইজান আপনার কাছে হাঙ্গা বসবো, আমার পোলাটা কিছু করেন না, যাও। মরদ যদি থাকে তুমি এখানে তোমার নাম আর ঠিকানা লেখো, তোমার বাপের নাম লেখো, এখানে তোমার ঠিকানা লেখো। আমি জানি তুমি পারবা না, কারণ তুমি জানো আমি কে, তুমিও জানো বাবা। তোমার মামু ওয়াকার জানে আমি কে, তোমার বড় বড় মামু খালু চাচা জেঠা, বুঝো নাই? আমার দূর কত দূর তুমি জানবা না বাবা। Current American administration and India will totally support Sheikh Hasina's coming back to Bangladesh. এবং এইটার কোন স্টাইলে করবে, বিকজ আপনাকে একটা কথা আমি রিমাইন্ড করে দিই, একজন বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন এভরিথিং দ্যাট বাইডেন হ্যাজ ডান তার বিরুদ্ধে আছে, ঠিক আছে? বিকজ ওনাকে সরানোর এই প্রোগ্রামটা আগের থেকেই করা হয়েছে, 4-5 বছরে এই প্রোগ্রামটা তখন খুব বেশি জোরালো হয়েছে এবং পাবলিকলি এই জিনিসগুলি বলেছে। আমেরিকান তো ডাইরেক্টলি শেখ হাসিনাকে এখানে আনার কথা বলছে না। আমেরিকান উইল সাপোর্ট এন্ড সি বাংলাদেশ থ্রু দ্য প্রিজম অফ ইন্ডিয়া। চীনের রাষ্ট্রদূত, আপনি নিশ্চয়ই জেনেছেন যে বৃহস্পতিবার তিনি একটি মন্তব্য করেছেন, বাংলাদেশে যে কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ তারা সহ্য করবে না। এই বিষয়টি আপনি কতটুকু গুরুত্বের সঙ্গে দিচ্ছেন? এই মন্তব্যের মধ্যে কি ধরনের বার্তা খুঁজে পাচ্ছেন? যদি এই ধরনের মন্তব্য আমাদের প্রধানমন্ত্রী যখন চীন সফরে গেলেন কয়েকদিন আগে, তখন ওখানকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একই ধরনের মন্তব্য করেছে। আপনার বিশ্লেষণ? I don't read much into this. এটা আমাদের জনগণের জন্য এটা ঠিক আছে যে চায়না আমার পাশে দাঁড়িয়ে আছে, আমাকে যদি আজকে কিছু হয় বা ইন্ডিয়া যদি কোনো কিছু করে তাহলে চায়না আমার সাথে থাকবে, আমেরিকা যদি আমার সভরেন্টির উপরে হস্তক্ষেপ করে চায়না চলে আসবে। নো, চায়না ডাজন্ট ডু দ্যাট। চায়না উইল কিপ কোয়াইট, চায়না বার্তা দেবে এবং লং টার্ম প্ল্যানিং তারা করবে। সেই প্ল্যানিং যেমন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটি বাণিজ্য চুক্তি, এবং সেই বাণিজ্য চুক্তির বিষয়ে আপনি কথা বলছেন, অনেকেই আমরা কথা বলছি যে, এবং ভারতের সাথে যে একটা টানাপোড়েন এবং তিস্তা প্রকল্পে অর্থায়নের চেষ্টা, সবকিছু মিলিয়ে এখন আন্তর্জাতিক ভূ রাজনৈতিক জায়গা থেকে বাংলাদেশ কতটা চ্যালেঞ্জের জায়গায় আছে, এবং চীন সফরের মধ্য দিয়ে আমাদের অর্জন আসলে কতটুকু? দেখেন, এই মুহূর্তে আমাদের তেমন কোনো অর্জন হয়নি, বরঞ্চ আমরা দিয়েছি ওদেরকে, চায়নাকে। দেখুন, বাংলাদেশের আমরা ওদের জন্য জোন করে দিচ্ছি, এইসব আমরা করছি, হয়তো তারাই করবে। কিন্তু আমার এই মুহূর্তে we have got some promises, তারা প্রমিস করেছে, লাইক আমাদের তিস্তার ব্যাপারে ম্যানেজমেন্ট, বাট আমরা ওদের সাথে কোনো ওরকম চুক্তি এখনো করি নাই। হয়তো আমরা এসে আছি যে হাউ উইল ইন্ডিয়া রিয়াক্ট, ওইটার কি পজিশন হবে, এইসব নানান চিন্তাতে আমরা করছি না, নাম্বার 1। নাম্বার 2, যেটা হচ্ছে যে আপনি জানেন যে আমেরিকা বাংলাদেশকে প্রেসারাইজ করছে দুইটা চুক্তি করার জন্য, যেন ওদের নেভেল ফ্লিট যেটা আছে সেটা এখানে আসতে পারে, রিপ্লেস করতে পারে। বেসিক্যালি চায়না একটা ডাউট করছে যে ইন্ডিয়া এইখানে আমেরিকান আর ইসরায়েলি ইন্টারেস্টকে প্রোটেক্ট করার চেষ্টা করবে। তো একটু ওয়েট করলে ভালো হয়, লেট আস সি ব্রিক্স কিভাবে অগ্রসর হয়, বিকজ দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইভেন্ট যেটা দিল্লিতে হতে যাচ্ছে, এবং সেখানে আমাদেরও একটা অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে ব্রিক্সের মেম্বারশিপের জন্য। এই অ্যাপ্লিকেশনটা গতবার ব্লক হয়ে গেছিল, পাকিস্তানের অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, কিন্তু ইরান হয়ে গেছে ব্রিক্সের ফুল মেম্বার। যদি আমরা যদি মেম্বার হয়ে যেতে পারি ব্রিক্সের, তাহলে এক ধরনের সিচুয়েশন হবে। আমরা যদি ব্রিক্সের মেম্বারশিপ আবার আমাদের স্টল করে দেয়, ইন্ডিয়া করুক বা যেভাবেই হোক, তাহলে কিন্তু আর এক ধরনের আমাদের আন্তর্জাতিক সিচুয়েশন হবে। এই স্বাভাবিক আন্তর্জাতিক ইস্যু দিয়ে আমি একটু অন্যদিকে যেতে চাই, বাংলাদেশকে কেন্দ্র করে। সেটা হচ্ছে যে বাংলাদেশে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারতের যে একটি খেলা বা একটা স্থায়ী যুদ্ধ বা ব্যাটেল গ্রাউন্ডে বাংলাদেশ পরিণত হয়েছে, এরকম তো আমরা শুনে আসছি, বলছি।
কিন্তু এর মধ্যে আরেকটি মোটামুটি আধা পরাশক্তি বলা যায় বা পরাশক্তি বলা যায় কিনা সেটা একটি প্রশ্ন। তুরস্কের একটি প্রচ্ছন্ন প্রভাব অনেক আগে থেকে আমরা দেখছি, তারা প্রভাব বিস্তার করতে চাইছে কোন কোন দলকে ইন্ধন দিয়ে। ইভেন যে আন্দোলনটি হলো 5 আগস্টে, সেখানে তুরস্ক এক ধরনের ইন্ধন ছিল বা এক ধরনের ভূমিকা ছিল, এরকমটাও শোনা যায়। এবং বাংলাদেশের কোন কোন সাম্প্রদায়িক গোষ্ঠীকে তারা নানানভাবে সহযোগিতা করছে। আপনি এই ইকুয়েশনের জায়গা থেকে কি বলবেন, তারা আসলে কি করতে চাইছে এবং কিভাবে তারা বাংলাদেশের মধ্যে প্রভাব বিস্তার করতে চাইছে? দেখেন, টার্কি হ্যাজ ওদের দুইটা ইন্টারেস্ট আছে এখানে। একটা হলো তাদের ইকোনমিক ইন্টারেস্ট। ইকোনমিক ইন্টারেস্টটা হলো টু সেল দেয়ার আর্মামেন্টস, আর্মস বিক্রি করার, এবং যার জন্য এখন এই মুহূর্তে পৃথিবীতে এই যে ড্রোন টেকনোলজি আছে বা ড্রোন ডেভেলপমেন্ট যেটা হচ্ছে, এটা টার্কি বেশ এগিয়ে আছে ওদের ড্রোনস গুলি, এবং ওদের ড্রোন এখন পুরো পৃথিবীতে কেনা বেচা হচ্ছে ওদের। তো আমাদের এখানেও আপনি জানেন যে তারা ড্রোনস বিক্রি করতে চাচ্ছে এবং ড্রোনস এর ফ্যাক্টরি করতে চাচ্ছে এখানে। তো দ্যাট ইজ ওয়ান থিং। সেকেন্ড হচ্ছে তারা এখানে অনেক আর্মস বিক্রি করতে চাচ্ছে, ইলেকট্রনিক যেটা আর্মি ইউজ করে ওই ধরনের অনেক ওদের ইকুইপমেন্টস আছে যেগুলি তারা এখানে বেচতে চাচ্ছে। দ্যাট ইজ ওয়ান। আর একটা জিনিস হচ্ছে যে যেহেতু এরদোগানের পার্টি ইজ অলসো ইসলামিস্ট পার্টি, তারা আমরা দেখেছি যে যখন রোহিঙ্গারা এসেছিল শেখ হাসিনার সময়, তখন এরদোগানের স্ত্রী এসেছিলেন এবং ফরেন মিনিস্টার কয়েকবার এসেছেন এরদোগানের। তারা ওদেরকে সাহায্য করেছে। কেন সাহায্য করেছে, কেন এগুলি করতে গেছে? বিকজ ওরা মুসলমানদেরকে একটা সাপোর্ট দিচ্ছে। তো এই গেল এক। সেকেন্ড হচ্ছে যে তারা ইসলামিস্ট পার্টিসদের সাথে, আই ডোন্ট নো পান্না ইফ ইউ রিমেম্বার অর নট, তো ওরা বাই ভার্চু অফ দ্যাট ইভেন জামাতকেও তারা সাপোর্ট করছে। একটা হচ্ছে যে সুন্নি, যেহেতু জামাত ইসলামী সুন্নি, বাট তারা হয়তো ওয়াহাবি হতে পারে, সালাফি হতে পারে, যেটাই হয়। তো এই জন্য ওদের যে রুলিং পার্টি আছে তারা ইসলামিস্টদেরকে সাপোর্ট করছে, যদিও টার্কিতে ওরকম ইসলামাইজেশন নাই। কিন্তু বাংলাদেশের যে তরুণদের যে দল, তরুণদের একাংশের যে দল এনসিপি, তারাও তাদের গঠনতন্ত্র কিন্তু তুরস্কের একে পার্টি সহ আরো যে দু একটি পার্টি আছে তাদের গঠনতন্ত্রের আদলে করেছে। তুরস্ক তারা এত প্রভাবিত হওয়ার কারণ কি, বা তুরস্ক বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উপর এরকম প্রভাব বিস্তারের কারণ কি? দেখেন, আমরা 20-22 কোটি লোক আছি, কাজে যদি 20-22 কোটিকে ইসলামাইজেশন এখানে হতে পারে, আর এরা যদি পাওয়ারে আসে, টার্কির সাথে আমাদের বাণিজ্য বা আমাদের অন্য মিলিটারি কোঅপারেশন এগুলি বাড়বে। বিকজ আপনি জানেন যে তারা একটা ইসলামিক ন্যাটো করার চেষ্টা করছে এখন, যেখানে ইজিপ্ট, পাকিস্তান, টার্কি, ইরান এরা মিলে একটা জোট করছে। তো এই জোটের মধ্যে হয়তো তারা এট সাম স্টেজ বাংলাদেশকে চাইবে। বিকজ জিও পলিটিক্স এত চেঞ্জ হয়ে গেছে না, নাও সৌদি আরেবিয়া তো এদেরকে তো সরিয়ে দিচ্ছে, যে বেসিস গুলি তো এখানে আমেরিকান যেভাবে থাকবে না, আর বিকজ দিস বেসিস উইল বি শিফটেড টু ইসরায়েল আর অন্য জায়গায় চলে যাবে। এদের যে ম্যান পাওয়ার আর এদের যে ইকুইপমেন্ট আছে, এইখানে এখন পাকিস্তানের সাথে একটা কথা সৌদি আরব বলছে যে আমাদের 80,000 সোলজার্স তোমরা যাও এইখানে, আমাদের এইখানে সৌদি আরেবিয়ার ট্রেন সোলজার্স দাও। তো পাকিস্তান হ্যাজ অ্যাবাউট 8,000 অড সোলজার্স এখন আছে, এইটাকে তারা রেস করতে চাচ্ছে আপ টু 80,000। তার মানে পাকিস্তানের যে ম্যান পাওয়ার আছে, এই যে সোলজার্স গুলি ক্রিয়েট করা বা এই যে ট্রেনিং দিয়ে এত ইয়ে ক্রিয়েট করা, এটা তো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে ওদের একটা এক্সপোর্টও হবে, দে গেট গুড স্যালারিজ। তো আমাদেরও এইসব সুযোগ ছিল, কিন্তু আমি জানি না আমরা কোন পর্যায়ে আছি, বিকজ আমরা তো দেখেছি এখন ইসলামাইজেশন চলছে, আর্মির মধ্যেও চলছে। আমাদের 4টা ব্যাটালিয়ন এই যে একাডেমি আছে, সেখানে ওদের নামকরণ করা হয়েছে চারটা খলিফার নাম দিয়ে।
নামকরণ করা হয়েছে। দিস অল গোস টু শো দ্যাট ইসলামাইজেশন এইখানে আস্তে আস্তে তাদের যে শিকড়টা আছে সেটা মজবুত হচ্ছে। এইসব হয়েছে কিন্তু ইউনুসের হিসেবে, which is continuing। এই জন্য আমি বারবার বলি that ইউনুসের পলিসি should be discontinued immediately। এবং I will also tell you this, আন্তর্জাতিক ভাবে কিন্তু এইটাও আলাপ চলছে এখন যে ইসলামাইজেশনের এই অবস্থা হয়েছে যে এখন আর্মি চিফেরও দাঁড়িয়ে আছে, আমাদের আর্মি চিফের, যেটা কোনো ছিল না। এইটা কিন্তু স্ট্র্যাটেজিক থিঙ্কিং এর মধ্যে কিন্তু এই আলোচনা কিন্তু হচ্ছে এখন। সো ইউ সি সবকিছুর কিন্তু একটা ইসের মধ্যে চলে যায়, ইভেন দাড়ি চেহারা সবকিছু কিন্তু মার্ক করা হয়। এখন এটাও চলছে। এখন সে বাচ্চারা গেছে হজ টজ করে এসেছে, একটা দাড়ি রেখেছে, হোয়াট ইজ দ্য রং? বাট আর তারপরে আসার পরে এই যখন এই ব্যাটালিয়ন গুলি নেম করে ফেলেছে 4টা খলিফার উপরে, তখন আবার এইসব কথাবার্তা শুরু হয়ে গেছে। সেটি নয়, আমাদের শিক্ষা অনির্বাণও নিভিয়ে ফেলা হয়েছে। তাদের যে গ্যাস সাশ্রয়ের জন্য এটি করা হয়েছে মৃত্যুব্যয়িত জায়গা থেকে। এটা তো মনে হয় যে আসলে এটি কোনো ভিত্তি আছে, যে গ্যাস কতটুকু আর গ্যাস পড়বে? না, এটা ভিত্তিহীন কথা, এটা ফালতু, এইটা বন্ধ করা হয়েছে। and this government is quiet, I don't know why। ওরা কেন এত চুপ আছে? আন্তর্জাতিক যে সমীকরণ চলছে এবং বাংলাদেশে সবকিছু যদি এখন ইসলামাইজেশনের দিকে যায়, শেখ হাসিনা যে খুব বোল্ডলি বলছেন তিনি এই দেশে এই বছরের মধ্যে ফিরে আসবেন, আসলে কি আন্তর্জাতিক সমীকরণ সেটিকে সমর্থন করে? মানে তার এই বক্তব্যের সপক্ষে অবস্থান নাই কিনা? আমার যতটুকু ধারণা যে current American administration and India will totally support Sheikh Hasina's coming back to Bangladesh। এবং এইটার কোন স্টাইলে করবে, বিকজ আপনাকে একটা কথা আমি রিমাইন্ড করে দিই, একজন আমেরিকান ইভেন যখন আইসিটি 2009-তে যখন ওখানে এটা ট্রাইব্যুনালটা ক্রিয়েট করা হলো এবং জামাত লিডারদেরকে ট্রাই করা হলো, আই ফরগেট দি নেম, অ্যাম্বাসেডর কি নাম ছিল, উনি বারবার এসেছেন এইখানে এবং এসে তৎকালীন গভর্নমেন্টকে বলেছেন যে আপনারা এটা যেটা করছেন এটা ঠিক না, বারবার বলেছেন। দিস ইজ নট, অ্যাম্বাসেডরের নাম আমি ভুলে গেছি, হয়তো somebody will be able to tell you, বা আমিও হয়তো বের করে নেব অ্যাম্বাসেডরের নাম। তো আমার কথা হচ্ছে যে এইসব ফাইজলামি করে আর এই আইসিটির ফাইজলামি করে এটার তো কোনো লাভ হচ্ছে না, ক্ষতি হচ্ছে। এইটা দেশের ক্ষতি হচ্ছে, এটা জনগণের জন্য খারাপ, আর এইটা যারা আজকে ক্ষমতায় আছেন ওদের জন্য খারাপ। ক্ষমতায় তো আমি যখন বলি ক্ষমতায়, আই মিন বোথ এনসিপি, জামাত, বিএনপি, ওরাই তো ক্ষমতায় আছে, আর তো ওদের বাইরে তো কেউ নাই ক্ষমতায়। সো আপনি যে বললেন যে শেখ হাসিনাকে পূর্ণ সমর্থন করছে ভারত এবং যুক্তরাষ্ট্র, ভারতের বিষয়টা হতেই পারে, খুব স্বাভাবিক, কিন্তু যুক্তরাষ্ট্রের বিষয়টা আমরা কিভাবে মেলাবো যে শেখ হাসিনাকে এই আন্দোলনে প্লট নির্মাণ করেছিল? বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন এভরিথিং দ্যাট বাইডেন হ্যাজ ডান তার বিরুদ্ধে আছে, ঠিক আছে? বিকজ ওনাকে সরানোর এই প্রোগ্রামটা আগের থেকেই করা হয়েছে, 4-5 বছরে এই প্রোগ্রামটা তখন খুব বেশি জোরালো হয়েছে এবং পাবলিকলি এই জিনিসগুলি বলেছে। আমেরিকান তো ডাইরেক্টলি শেখ হাসিনাকে এখানে আনার কথা বলছে না। আমেরিকান উইল সাপোর্ট এন্ড সি বাংলাদেশ থ্রু দ্য প্রিজম অফ ইন্ডিয়া। ওরা ওই কথা বলছে যে ইন্ডিয়া যেটা করবে, এই আমরা সাউথ এশিয়াতে আর ডাইরেক্টলি হস্তক্ষেপ করব না, উইল go by what India says and what India does, will support India। এটা হলো ওদের বটম লাইন। তাহলে যুক্তরাষ্ট্র এখান থেকে তার সবকিছু সরিয়ে নিচ্ছে, মানে ইন্ডিয়ার উপরে ভর করে তারা তাদের যে এজেন্ডা সেখান থেকে একেবারে সরে যাচ্ছে। কে সরে যাচ্ছে? যুক্তরাষ্ট্র? না, যুক্তরাষ্ট্র আমি ইন্ডিয়া থেকে বলিনি, আমি বলেছি ওয়েস্ট এশিয়ার থেকে সরে যাচ্ছে। ওয়েস্ট এশিয়াতে তাদের প্রেজেন্স অনেক কমিয়ে দিচ্ছে, এইগুলি সব চলে যাবে। বিকজ ওয়েস্ট এশিয়াতে কাতার এন্ড সৌদি আরেবিয়া এই দুইটা একদম নিশ্চিত এখান থেকে
ওদেরকে সরার জন্য নোটিশও দিয়ে দিয়েছে। এবং কতটুকুন সরবে, বিকজ কাতার ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওইখানে ওদের সেন্ট্রাল কমান্ডের হেডকোয়ার্টার আছে, দে হ্যাভ গট এ হিউজ, আমেরিকানস হ্যাভ এ হিউজ এয়ারফোর্স বেস সেখানে। তো এটা কিভাবে সরবে, আচ্ছা ওইখানে আবার টার্কিরও একটা বেস আছে, ইফ ইউ রিমেম্বার, একটা প্রেজেন্স আছে। ইফ ইউ রিমেম্বার, যখন কাতারের সাথে সৌদি আরবিয়ার একটা প্রবলেম হয়ে গেছিল, সিরিয়াস প্রবলেম, এবং সৌদি আরবিয়া ওদের বর্ডার্স বন্ধ করে দিয়েছিল এবং কোন এয়ারক্রাফট ওদের উপর থেকে, এই জিসিসি কান্ট্রিজের উপর থেকে যেতে পারতো না, কাতার এয়ারওয়েজ টেরওয়েজ কেউ, তখন কিন্তু ওদের সাথে দাঁড়িয়েছিল ইরান এন্ড টার্কি, এই দুইজন তখন দাঁড়িয়েছিল ওদের সাথে, এদের খাওয়া টাওয়া যত কিছু সব বন্ধ করে দিয়েছিল সৌদি আরবিয়া। সো ইফ ইউ রিমেম্বার দ্যাট, এই জন্য তারা এখন একসাথে হয়ে গেছে এবং দে উড নট লাইক দিস বেসেস টু রিমেন। হয়তো এদের সাথে চুক্তিও হয়ে যাবে, পাকিস্তানেরও ডিফেন্স এগ্রিমেন্ট হয়ে যাবে এদের সাথে, কাতারের সাথে হয়ে যাবে। আর সেক্ষেত্রে চীনের ভূমিকা কি হবে যে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ভারতের উপরে মোটামুটি সবকিছু না হোক, কোনো কোনো ক্ষেত্রে তাদের নির্ভরশীলতা আরো বেশি বাড়িয়ে দেয় এবং ভারতের চাওয়াকেই প্রাধান্য দেয়, সেক্ষেত্রে চীনের খেলাটি কি হবে? না, ইউ সি, এটা এত কমপ্লেক্স, একদম ডিফিকাল্ট। ইউ সি, আই টেল ইউ, যেরকম আমেরিকানসরা কি করেছে, আমেরিকানসরা ইন্ডিয়ার উপরে একটু নারাজ হয়ে কি করেছে, ইন্ডিয়া প্যাসিফিক রিজন বলতো তারা, এটা ছিল আগে এশিয়া প্যাসিফিক থেকে ওই ট্রাম্প সাহেব এসে বললেন কি যে না, এশিয়া প্যাসিফিকটা, এটার নাম হবে ইন্ডো প্যাসিফিক, বিকজ ইন্ডিয়ান ওশানের স্ট্র্যাটেজি নিয়ে আমরা যেহেতু চায়নাকে ওই আটকানোর চেষ্টা করছি, স্ট্রেট অফ মালাক্কা টালাক্কা এখানে ইয়ে করছি, তো যেন ওদের ইয়েটা প্রভাবটা কমে। তো এইটা করতে গিয়ে যেটা হলো যে আপনার হঠাৎ করে দেখা গেল যে এই কিছুদিন আগে, মেবি 15-20 দিন আগে, ওরা বললো যে না, উই উইল নট কল দিস ইন্ডো প্যাসিফিক, উই উইল কল ইট প্যাসিফিক। রাইট। তো ইন্ডোটা বাদ দিয়ে দিল এই জাস্ট 15-20 দিন আগে। সো এই যে জিনিসটা আছে, দিস থিংস আর অফ ভেরি গ্রেট সিগনিফিকেন্স, বিকজ চায়নার জন্য মালাক্কা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং চায়না হ্যাজ এ নেভাল বেস ইন জিবুতি, এইটার জন্যই তাদের এই নেভাল বেসটা আছে। কমপ্লেক্স এই কারণে যে একদিকে বলছে যে আমরা সাউথ এশিয়াকে, উই উইল সি সাউথ এশিয়া উইথ দি প্রিজম, উইথ দি আইজ অফ ইন্ডিয়া, আবার এদিকে এইখান থেকে সরিয়ে দিচ্ছে। আর কোয়াডসের যে নেভাল এক্সারসাইজেস হচ্ছে এবং কোয়াডসের যে মিলিটারি এক্সারসাইজ হচ্ছে, সেখানেও কিন্তু ইন্ডিয়াকে ইনভাইট করে নাই, অথচ ইন্ডিয়া ইজ এ মেম্বার অফ কোয়াড। খুবই জটিল। আপনি ভালো থাকবেন মহসিন রশিদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা যারা শুনছেন আপনারা ভালো থাকবেন।